Good morning, everyone. Welcome to my channel Belal Language School. Today we are going to learn about future indefinite or future simple tense. আজকে আমরা সাধারণ ভবিষ্যৎকাল সম্পর্কে বিস্তারিত জানব। তার আগের ক্লাসে আমরা জেনেছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে শুরু করা যাক প্রেজেন্ট ইনডেফিনিট অর প্রেজেন্ট সিম্পল টেন্স সম্পর্কে আলোচনা। প্রথমে এখানে দেখতে পাচ্ছি ফিউচার ইনডেফিনিট টেন্স আর ফিউচার সিম্পল টেন্স। সাধারণত ভবিষ্যৎকালে কোনো কাজ করব বোঝালে এই টেন্সে আপনি সেন্টেন্সগুলো ব্যবহার করবেন। তাহলে দেখি ভার্বের কি কি ভিন্ন রূপ হয় এই টেন্সে। প্রথমে শ্যাল উইল ডু করব, শ্যাল অথবা উইল এটা এক্সট্রা হিসেবে আসবে মেইন ভার্ব অর্থাৎ বেসিক ভার্বের সাথে। বেসিক ভার্বটি হচ্ছে ডু। তাহলে দেখে নেই বিভিন্ন সাবজেক্টের সাথে এই শ্যাল উইল ডু কিভাবে আসে। তাহলে আমি 10টি সাবজেক্ট দিয়ে বলে নিচ্ছি। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। উই উইল ডু দ্য ওয়ার্ক, আমরা কাজটি করব। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করবে। ইউ উইল ডু দ্য ওয়ার্ক, তোমরা কাজটি করবে। হি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। শি উইল ডু দ্য ওয়ার্ক, সে কাজটি করবে। দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করবে। ইট উইল ডু দ্য ওয়ার্ক, ইহা কাজটি করবে। কামাল উইল ডু দ্য ওয়ার্ক, কামাল কাজটি করবে। কামাল অ্যান্ড জামাল উইল ডু দ্য ওয়ার্ক, কামাল এবং জামাল কাজটি করবে। তাহলে আমরা এখানে বুঝে গেছি মেইন ভার্বের আগের ওয়ার্ড অর্থাৎ অক্সিলারি ভার্বটি কিভাবে পরিবর্তিত হয় এবং সাথে সাথে বাংলাটা কিভাবে পরিবর্তিত হয়। আমি করব, তুমি করবে, সে করবে, এভাবে। তাহলে এই টেন্সে বহুল ব্যবহৃত সেন্টেন্সগুলো আমি একবার পড়ে দিচ্ছি এবং এটি প্র্যাকটিস করলেই আপনি ভালোভাবে স্পোকেনে পারদর্শী হয়ে যাবেন। তাহলে প্রতিটি সেন্টেন্সে ভার্বটা কিভাবে পরিবর্তিত হয় সেটি আপনি লক্ষ্য রাখবেন। তাহলে আমি বলছি আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। শ্যাল ডু কাজটি করব। আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব। শ্যাল ডু অর্থ হচ্ছে করব। আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না। শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব। শ্যাল আই নট ডু দ্য ওয়ার্ক, আমি কি কাজটি করব না। হোয়াট শ্যাল আই ডু, আমি কি করব। হোয়াট শ্যাল আই নট ডু, আমি কি করব না। তাহলে এখানে 6টি সেন্টেন্স সাধারণভাবে লেখা হয়েছে। এই 6টি অ্যাঙ্গেল থেকেই বাকি প্রশ্নগুলো তৈরি হবে। তাহলে এই 6টি অ্যাঙ্গেল একশেষে আপনি পড়ে নেবেন। পরবর্তীতে বিভিন্ন রূপে যে সেন্টেন্সগুলো আসে তার প্রথম অংশটি আমি লিখে দিয়েছি। ওয়েন শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কখন কাজটি করব। শুধু ওয়েন শব্দটি এই সেন্টেন্সটার সাথে যুক্ত হয়েছে। ওয়েন শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কখন কাজটি করব। ওয়ার শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কোথায় কাজটি করব। হাউ শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কিভাবে কাজটি করব। ওয়াই শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কেন কাজটি করব। উইচ শ্যাল আই ডু, আমি কোনটি করব। অর উইচ শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কোন কাজটি করব। উইচ ওয়ার্ক শ্যাল আই ডু, আমি কোন কাজটি করব। উইচ এর পরেও আপনি নাউন দিতে পারেন অথবা এভাবে লিখলে আপনি পরে নাউনটি দিতে পারেন। বাই উইচ শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কোনটি দ্বারা কাজটি করব। তারপরে এখানে আছে থ্রু উইচ শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কোনটির মাধ্যমে কাজটি করব। ইন উইচ শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কোনটির মধ্যে কাজটি করব। বাই হুম শ্যাল আই গিভ দ্য ওয়ার্ক, আমি কাকে কাজটি দেব। এখানে ডু এর পরিবর্তে গিভ লিখেছি সেন্টেন্সের অর্থ মিলানোর জন্য। উইথ হুম শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কার সাথে কাজটি করব। টু হুম শ্যাল আই গিভ দ্য মানি, আমি কাকে টাকা দেব। হোয়াট ফর শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কিসের জন্য কাজটি করব। অর ফর হোয়াট শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কিসের জন্য কাজটি করব। হাউ মাচ শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কতটুকু কাজ করব। অথবা হাউ মাচ টাইম শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কত সময় কাজটি করব। হাউ মেনি ম্যাঙ্গোজ শ্যাল আই ইট, আমি কতগুলো আম খাবো। হাউ মেনি টাইমস শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কতবার কাজটি করব। হাউ লং শ্যাল আই ডু দ্য ওয়ার্ক,
আমি কতক্ষণ কাজটি করব। হাউ ফার শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কত দূর কাজটি করব। এছাড়াও আরও কতগুলো হিন্টস দেয়া আছে, এগুলো দিয়েও আপনি সেন্টেন্স বানাতে পারেন। হোয়াট এভার শ্যাল আই ডু, আমি যাই করব। বাউট হুম শ্যাল আই ডু, আমি কি সম্বন্ধে করব। উইদাউট হুম শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কাকে ছাড়া কাজটি করব। বিফোর হুম শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কার আগে কাজটি করব। অথবা আফটার হুম শ্যাল আই ডু দ্য ওয়ার্ক, আমি কার পর কাজটি করব। এভাবে সাধারণত যত সেন্টেন্স আছে তা আমি এখানে লিপিবদ্ধ করে দিয়েছি। তার পরবর্তীতে একটু অ্যাডভান্স হলেই আপনি এভাবে পাবেন এই সেন্টেন্সগুলো। এটা হচ্ছে নরমালি আপনি সব জায়গায় ব্যবহার করতে পারবেন, আর এটা হচ্ছে আপনাকে একটু চিন্তা করে বলতে হবে, কারণ এখানে দুইটি টেন্সের টাইম রেফারেন্স উল্লেখ করা হয়েছে, আর এখানে শুধু একটি টেন্স, ফিউচার ইনডেফিনিট টেন্স। তাহলে এখন দেখে নেই ফিউচার কমান্ড। আপনি যদি ভবিষ্যতের কোনো ধারণা নিয়ে কথা বলতে চান এবং দুইটি সেন্টেন্সকে একত্রে যোগ করবেন, তাহলে শুরুতে একটি ছোট সেন্টেন্স বলবেন, তারপর একটি ফিউচার ইনডেফিনিট টেন্স বলবেন। তাহলে দেখি ছোট সেন্টেন্সে কোন ভার্বগুলো ব্যবহার করবেন, এবং এই ভার্বগুলো ব্যবহার করার পর পরবর্তী সেন্টেন্সটি অবশ্যই ফিউচার ইনডেফিনিট টেন্স বলতে হবে। তাহলে একটু পড়ে নিচ্ছি। সাপোজ, মনে করা, শিওর আর শিওর অবশ্যই, ফিল অনুভব করা, ডাউট সন্দেহ, নো জানা, বিলিভ বিশ্বাস করা, এক্সপেক্ট আশা করা, হোপ আশা করা, থিঙ্ক চিন্তা করা, পারহ্যাপস সম্ভবত, প্রবাবলি সম্ভবত। তাহলে ছোট সেন্টেন্সে এখানে যে কোনো একটি যোগ করবেন এবং পরবর্তী সেন্টেন্সটি ফিউচার ইনডেফিনিট করবেন। তাহলে পড়ে নিচ্ছি 2 বা 3টি সেন্টেন্সে। আই এম শিওর, আই অ্যাম শিওর অর্থাৎ আই অ্যাম শিওর হি উইল গো টু স্কুল, সে অবশ্যই স্কুলে যাবে, এই ব্যাপারটা আমি নিশ্চিত। তাহলে আমি নিশ্চিত যে সে স্কুলে যাবে, দ্যাট শব্দটি এখানে লিখতে হয় না। তারপরে বিলিভ দিয়ে একটি লিখেন, আই বিলিভ গড উইল হেল্প আস, আমার বিশ্বাস ঈশ্বর আমাদের সাহায্য করবেন। তাহলে আই বিলিভ ছোট সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহার করবেন, এখান থেকে একটি ভার্ব ব্যবহার করবেন, তারপর ফিউচার ইনডেফিনিট টেন্স একটি ব্যবহার করবেন যেটা ভবিষ্যতের অর্থ দেবে। তারপরে থিঙ্ক দিয়ে একটি করে নিচ্ছি। আই থিঙ্ক বাংলাদেশ উইল উইন দ্য ম্যাচ, আমি ভাবছি বাংলাদেশ খেলায় জিতে যাবে। তাহলে ভবিষ্যতের কোনো ধারণা যখন আপনি বলতে যাবেন, তার আগে ছোট্ট একটি সেন্টেন্স যখন বলবেন, আমার বিশ্বাস হয়, আমার মনে হচ্ছে, তাহলে পরবর্তী সেন্টেন্সটা আপনি ফিউচার ইনডেফিনিট ব্যবহার করবেন। আর এই শব্দগুলো ছাড়াও আরও কিছু শব্দ আছে, ওগুলো কোথাও থেকে মুখস্থ করে নেবেন। তাহলে তিনটি সেন্টেন্স দিয়ে আমরা বুঝে গিয়েছি এই ওয়ার্ডগুলো কিভাবে ব্যবহার করতে হয়। তার পরবর্তীতে এখানে আছে সাইকেল ইভেন্ট অফ ইনক্লুশন, অর্থাৎ কোনো কাজ যখন আবর্তিত হয়, আর এই আবর্তনের সময় আপনি ভবিষ্যৎ চিন্তা করবেন, পিছনে চিন্তা করবেন না। তাহলে ভবিষ্যতে যখন চিন্তা করবেন, ওই সেন্টেন্সটা ফিউচার ইনডেফিনিটে হবে। অটম উইল কাম এগেইন, আমরা জানি 6 সিজন একের পর এক ঘুরে ঘুরে আসে, 12 মান্থ একের পর এক ঘুরে ঘুরে আসে। তাহলে পরবর্তী মাস যখন আপনি উল্লেখ করবেন, তখন ফিউচার ইনডেফিনিট টেন্স উল্লেখ করবেন। অটম উইল কাম অ্যাগেইন, অথবা শরৎকাল আবার এসে পড়ল, অথবা শরৎকাল আবার আসবে। বাংলা যাই বলেন না কেন, ইংলিশে অর্থাৎ ইংরেজিতে আপনি ফিউচার ইনডেফিনিট ব্যবহার করবেন। আবার এই অটমকে কিন্তু ফলো বলা হয়। তার পরবর্তী সেন্টেন্সের আগে হিন্টস হলো গ্রোয়িং হ্যাবিট, আপনার মধ্যে যখন কোনো অভ্যেস বাড়তে থাকে অথবা আপনি নিজেই ওটার মধ্যে আবদ্ধ, তখন আপনি এভাবে উল্লেখ করবেন, জাহান উইল বি 22 ইন মার্চ, আগামী মার্চ মাসে জাহানের বয়স 22 হবে। তাহলে এখানে যে গ্রোথ হচ্ছে, এই গ্রোয়িংটা হচ্ছে এই হ্যাবিট, মানে আপনি বাড়বেনই, বয়স আপনার বাড়বেই। তাহলে আপনি এভাবে উল্লেখ করতে পারেন, যেমন আপনাকে বলা হয় হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত, মানে আপনি কিন্তু গ্রো হচ্ছেন। আর হাউ ওল্ড আর ইউ, আপনি কত পুরাতন হয়েছেন। আর এখানে হবে সে এত নতুন হয়েছে, মানে সে আগামী 22 তারিখে তার বয়স এত হবে।
তাহলে দুইটি সিকোয়েন্স। হাউ ওল্ড আর ইউ, আপনার বয়স কত, মানে আপনি কত পুরাতন হয়েছেন, আর এখানে হচ্ছে আপনি কত নতুন হয়েছেন। তার পরবর্তী সেন্টেন্সে আছে থিঙ্কিং। আপনি যখন কোনো থিঙ্ক করছেন অথবা কারো সম্পর্কে কোনো ভাবছেন, তখন আপনি এভাবে বলবেন, অথবা আপনি কোনো সিদ্ধান্ত দেবেন, আই উইল সি ইনটু দ্য ম্যাটার, আমি বিষয়টা ভেবে দেখব, আমি বিষয়টা দেখব। আই উইল সি ইনটু দ্য ম্যাটার, আপনি থিঙ্ক করছেন, কেউ আপনাকে প্রপোজ করেছে অথবা প্রস্তাব দিয়েছে এই বিষয়টা সলভ করার জন্য, তখন আপনি এই সেন্টেন্সে অ্যান্সার দেবেন, আই উইল সি ইনটু দ্য ম্যাটার, আমি বিষয়টি দেখব। তাহলে পরবর্তী সেন্টেন্সে এখানে লেখা আছে ফিউচার প্ল্যানিং, উইল অথবা শ্যাল অথবা বি গোয়িং টু, বি মানে এম ইজ আর। তাহলে এভাবেও আপনি ফিউচারকে লিখতে পারেন। তাহলে দুইভাবেই আমরা দেখছি, এই শ্যাল উইল যেই অর্থ দেয়, বি গোয়িং টু অর্থাৎ এম ইজ আর গোয়িং টু ঠিক একই অর্থ দেয়। আর এইটা একটু বেশি ইমিডিয়েট, আর এইটা এত বেশি ইমিডিয়েট না। তাহলে একটু দেখে নিই আর অর্থ কি দাঁড়ায় বিভিন্ন সেন্টেন্সে। প্রাইম মিনিস্টার উইল ইনাগ্রেট দ্য 21শে বুক ফেয়ার, প্রধানমন্ত্রী 21শে বই মেলা উদ্বোধন করবেন। তাহলে উইল ইনাগ্রেট হচ্ছে উদ্বোধন করবেন। আর পরবর্তী সেন্টেন্সে এইটি আবার গোয়িং টু দিয়ে করা হয়েছে, অর্থাৎ বি গোয়িং টু। প্রাইম মিনিস্টার ইজ গোয়িং টু ইনাগ্রেট দ্য 21শে বুক ফেয়ার, প্রধানমন্ত্রী 21শে বইমেলা উদ্বোধন করতে যাচ্ছেন ইমিডিয়েটলি। তাহলে ইজ গোয়িং টু এর অর্থ হচ্ছে শ্যাল বা উইল, একই অর্থ। তাহলে আমরা এখানে দেখে ফেলেছি উইল শ্যাল এর পরিবর্তে বি গোয়িং টু করা যায়। বি গোয়িং টু এখানে বি অবশ্যই এম ইজ আর, যে কোনো একটি হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী। তার পরবর্তীতে এখানে আছে হ্যাপেনিং অ্যাট দ্য টাইম অফ স্পিকিং, আপনি যখন কথা বলছেন ঠিক এই সময়ে একটি ঘটনা ঘটে যাচ্ছে, তার পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য আপনি অবশ্যই ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। ইটস রেইনিং, বৃষ্টি হচ্ছে, আই উইল টেক অ্যান আমব্রেলা, বৃষ্টি যেহেতু হচ্ছে আপনাকে আমব্রেলা নিতেই হবে। আপনি বলবেন না ইটস রেইনিং আই টেক আমব্রেলা, আমি ছাতা নিই, আমি ছাতা নেব। কারণ বৃষ্টি যখন হচ্ছে তখন আপনি বলছেন, একটু পরবর্তীতে আপনি কাজটা ইফেক্টিভ করবেন, তাই ভবিষ্যৎ বোঝানোর জন্য আপনি ফিউচার ইনডিফিনিট টেন্স ব্যবহার করবেন। ইটস রেইনিং একটি সেন্টেন্স, আই উইল টেক অ্যান আমব্রেলা, আমি ছাতা নেব, এখন বৃষ্টি হচ্ছে। তারপরে দেখেন এখানে টু ওয়েজ অফ ইমিডিয়েট ফিউচার, নিকটবর্তী ভবিষ্যৎ বলতে আপনি আরও দুইটি পন্থা অবলম্বন করতে পারেন। এর আগেও গোয়িং টু এর অর্থ আলোচনা করেছি, এখানে আবার অন্যভাবে আসছে। দ্য বোট ইজ ফুল অফ ওয়াটার, ইট ইজ গোয়িং টু সিঙ্ক, মানে নৌকাটা পানিতে পরিপূর্ণ হয়ে গেছে, এখনই এটি ডুবে যাবে, অর্থাৎ ইমিডিয়েট ফিউচার, আর কিছুক্ষণের মধ্যে এটি ডুবে যাবে। আবার এইটা অন্যভাবে আসে, লেটস গেট ইনটু দ্য ট্রেন, ইট ইজ অ্যাবাউট টু লিভ, চলো আমরা ট্রেনে উঠে পড়ি, কারণ কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে যাবে। ইট ইজ অ্যাবাউট টু লিভ, ট্রেনটি প্রায় ছেড়ে যাবার জন্য চেষ্টা করছে, মানে ছাড়ছে ছাড়ছে না, ছাড়ছে ছাড়ছে না, এরকম একটি অবস্থা। তাহলে এখানে আপনি গোয়িং টু এর পরিবর্তে ইট ইজ অ্যাবাউট টু লিখবেন, প্রায় যাচ্ছে যাচ্ছে না এরকম একটা অবস্থা। আর এখানে হচ্ছে এটা যেহেতু ফুল হয়েছে একটু পরে চলেই যাবে, তাহলে পার্থক্যটা হচ্ছে এটা একটু পরে চলেই যাবে, আর এটা হচ্ছে ছাড়ছে না ছাড়ছে এরকম একটা অবস্থা হচ্ছে, মানে একবার একটু চালু করছে আবার বন্ধ করছে। তাহলে ইট ইজ অ্যাবাউট টু, আর এটা হচ্ছে ইট ইজ গোয়িং টু। তাহলে এখানে দুই রকমের পার্থক্য বুঝতে পেরেছেন ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে। তারপরে আরেকটি সেন্টেন্স এখানে লেখা আছে, হ্যাভ ইউ ডিসাইডেড হোয়াট টু ডু, তুমি কি চিন্তা করেছো কি করবে। তাহলে কোনো সেন্টেন্সে প্রথমে যখন সিদ্ধান্ত নেওয়ার কথা বলবে, তার পরবর্তী সেন্টেন্সটি টু বি ভার্ব হবে, অর্থাৎ টু হবে এবং মেইন ভার্ব হবে এবং অর্থ বোঝাবে ফিউচার ইনডিফিনিট টেন্সের। তাহলে এভাবেও আপনি ফিউচার ইনডিফিনিট টেন্স পেতে পারেন। এভাবে আমরা ফিউচার সিম্পল অথবা ফিউচার ইনডিফিনিট সম্পর্কে বিস্তারিত জেনে গেলাম। আশা করি এগুলো বারবার প্র্যাকটিস করার মাধ্যমে আপনি আপনার ফ্লুয়েন্সিকে আরও বৃদ্ধি করতে পারেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। If you find this video helpful for you, don't forget to subscribe my channel. Keep learning with this channel. Have a nice day. Bye bye.